আজকের গল্প উজ্জ্বল সংযুক্তার লেখা সৎ পিতা প্রাপ্তবয়স্কদের জন্য। আমি তখন 17 বছরের কিশোরী থেকে যুবতী হয়ে ওঠার পথে এগিয়ে চলেছি। আমার কায়া যে এক নজরে দেখে, সেই অবাক হয়ে তাকিয়ে থাকে বেশ খানিকক্ষণ। এতটাই পরিপূর্ণ আমার শারীরিক অবয়বের আকর্ষণ। উন্নত স্তন যুগল, ভরাট নিতম্ব, সুন্দর মিষ্টি মুখশ্রী। আসলে বাবা থাকার সময় কোনো কিছুতেই অভাব হতো না আমাদের। বাবার সব থেকে প্রিয় পাত্রী ছিলাম আমি। সেজন্যই হয়তো আমার শারীরিক অবয়ব অল্প বয়স থেকেই সৌন্দর্যের প্রতিমূর্তি হয়ে গড়ে উঠেছিল। তবে আমি খুবই দুঃখী ছিলাম, কারণ অল্প বয়সে বাবা আমাদের ছেড়ে চলে যায়। তখন আমার বয়স মোটে 14 বছরে। মা তখনও যুবতী এবং অত্যন্ত আকর্ষণীয় ছিল। একা একা বেশি দিন থাকতে পারেনি। বাবার মৃত্যুর পরে 2-3 বছর কোনো রকমে আমাদের সংসার চলেছিল। তারপরেই একদিন মা একজনকে সাথে করে নিয়ে এসে বলল, শোন টুম্পা, ইনি তোর নতুন বাবা। প্রথমটা অবাক হয়ে গেছিলাম হঠাৎ করে মায়ের নতুন রূপ দেখে। নতুন বেনারসি শাড়িতে, মাথায় বড় করে সিঁদুরের টোপা, সিঁথিতে জলজল করছে সিঁথি ভর্তি সিঁদুর। পাশে নতুন মানুষটাকে দেখে অত্যাধিক চমকে উঠেছিলাম। কেমন করে আমার বাবার আসনে বসাতে পারি এই ভেবেই। আর চোখে তাকিয়ে দেখেছিলাম 50 মানুষটির দিকে। আমার একটুও পছন্দ হয়নি মানুষটিকে দেখে। কেবল ভাবছিলাম, মায়ের পছন্দ কেমন? লোকটাকে দেখে কেমন চোর চোর মনে হচ্ছিল। সেখানে কিছুই বলিনি, কেবল মার দিকে তাকিয়ে বলেছিলাম, তোমার সংসার, তুমি যাকে খুশি তাকে নিয়ে এসো, আমার একটুও আপত্তি নেই। তবে এই মানুষটাকে আমি কোনোদিনও বাবা বলে স্বীকৃতি দিতে পারবো না। মা রেগে উঠে বলেছিল, কেন পারবি না তুই? আমি যখন স্বীকৃতি দিতে পারছি, তুই কেন দিতে পারবি না? তাছাড়া পরের বাড়িতে কাজ করে দুবেলা দুমুঠো পেটের আহার জোগাতে আমি আর পারছি না। খুব ক্লান্ত হয়ে গেছি। এনার অনেক জায়গা জমি আছে, ভালো রোজগার করে। ওনারও স্ত্রী মারা গেছে কয়েক বছর আগে। আমি ঠিক করেছি এই বাসা বাড়ি ছেড়ে ওনার বিরাট বাড়িতে গিয়ে উঠব। এরপর থেকে আমরা ওখানেই থাকব। আমি আপত্তি করেছিলাম, তুমি গেলে যাও, আমি এইখানে একাই থাকব। মা হেসে উঠে বলে, এখানে একা একা থাকবি মানে? কি করে খাবি? এই বাড়ি ভাড়া কি করে দিবি? সেটা কি চিন্তা করেছিস? তাছাড়া তোর বয়স এখন যা, তার থেকে বেশি তোর শারীরিক বাড়বাড়ন্ত। সুযোগ পেলেই চিলে শকুনে দেরি করবে না আঘাত হানতে। চুপচাপ নিজের জিনিসগুলো গুছিয়ে নে, কালকে সকালেই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাদের বাসা বাড়িতে একটাই মাত্র ঘর, বারান্দায় রান্না করতে হতো। সেদিন রাতে খুব ভালো করে খাওয়া দাওয়া হয়েছিল। বারান্দায় বসে লক্ষ্য করেছিলাম মায়ের সাথে ওই নতুন লোকটা মাংস দিয়ে মদ খাচ্ছিল আর খুব হাসাহাসি করছিল। মাকে দেখেছিলাম অসভ্যের মতন মানুষটার গায়ে ঢলে ঢলে পড়ছিল। দুজনে দুজনকেই মদ খাওয়ানোর সময় অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। চোখ বন্ধ করে থাকতে চেষ্টা করেছিলাম, পারিনি। ওখান থেকে উঠে রাস্তায় পায়চারি করতে শুরু করেছিলাম। বেশ খানিকক্ষণ পরে চুপচাপ এসে বাইরের বারান্দায় বসার সময় লক্ষ্য করলাম ঘরের ভেতরটা অন্ধকার। ওখান থেকে অস্বস্তিকর আওয়াজ কানে এসে বাজতে লাগলো। আমি তখন এতটাও ছোট ছিলাম না যে এমন পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা ছিল। বুঝতে পারছিলাম মায়ের মুখ থেকে আনন্দে পরিপূর্ণ হওয়ার অস্পষ্ট চিৎকার, অপর মানুষটির ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার শব্দ। আমার দু কানের ভিতরে মনে হচ্ছিল কেউ গরম তেল ঢেলে দিচ্ছে। আবার বেরিয়ে গিয়েছিলাম রাস্তায়। মনের অবস্থা ভালো কি করে থাকতে পারে মায়ের এই চূড়ান্ত অসভ্যতার সাক্ষী হয়ে থাকতে? আরও কিছুক্ষণ পরে মা ডাকতে শুরু করেছিল আমায়, এই টুম্পা, কোথায় গেলি তুই? চলে আয়, অনেক রাত হলো, খাবার খেয়ে নে।
তখনই বুঝেছিলাম দুজনে যৌনতার সমুদ্রে ডুবে ডুবে পরিপূর্ণতা হয়ে এবার খাবারের দিকে নজর দিয়েছে। হঠাৎ আমায় মনে পড়েছে, তাই ডেকে নিল। অসম্ভব রাগে মায়ের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে দেখেছিলাম সেই চোখের ভাষা। আমার 17 বছর বয়সে এমনভাবে মাকে দেখব বলে এতটুকু আশা ছিল না। বাবা থাকার সময় মায়ের সংযত মনোভাবের পরিচয় এতদিন পেয়েছিলাম। হঠাৎ করে সেটা আজকে কোথায় যেন হারিয়ে গেছে। মাকে দেখে বিশ্বাসই হয় না এই নারীটি আমার জন্মদাত্রী। তবুও মুখ নিচু করে ঘরের এক কোণে গিয়ে বসলাম। থালায় কয়েক টুকরো মাংস, সাথে কয়েকটা রুটি আমায় দিয়ে নিজেদের জন্য খাবার নিয়ে ওরা বিছানায় উঠে যায়। ঘরের মেঝেতে একপাশে বসে খাওয়ার সময় চোখে জল এসে গেছিল। অনেক কষ্ট করে চোখের অশ্রুগুলোকে মনের ভিতর গিলতে শুরু করেছিলাম। মেনে নিতে পারছিলাম না এমন পরিস্থিতি। খেতে খেতেই বুঝতে পারছিলাম ওরা দুজনে দুজনকে খাইয়ে দিচ্ছিল। মাঝে মাঝে মা ওই মানুষটার কোলে বসে খাবার খাইয়ে দিচ্ছিল। ওই মানুষটার এক হাতে ছিল মদের গ্লাস, মাঝে মাঝে সেই গ্লাসে মাকেও চুমুক দেওয়ার জন্য এগিয়ে দিচ্ছিল। আমার দম বন্ধ হয়ে আসছিল। বিশ্বাস হচ্ছিল না এটাই আমার মা বলে। অসহ্য লাগছিল। সারা শরীরে মনে হচ্ছিল যেন সহস্র কাকড়া বিছে কামড় দিচ্ছে। নিজেকে বড় অসহায় মনে হচ্ছিল সেদিন। খুব মনে পড়ছিল বাবাকে। মানুষটা যতদিন আমাদের সাথে ছিল ততদিন আমাদের সংসারে একটা নিরাপত্তা ছিল। মাকে এতটা উশৃঙ্খল হতে দেখে নিজের দুটো চোখে বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু অসহায় তখন আমিও যে ছিলাম এটা ভালো করেই বুঝেছিলাম। মনের রাগ যন্ত্রণা মনের ভিতরে চেপে রেখে চোখ দুটো বন্ধ করে খাবার খেয়ে যাচ্ছিলাম। সেদিন রাতে শোয়ার জন্য ঘরে একপাশে ছোট্ট একটি বিছানা করে শুতে দিয়েছিল। আমার পাশে একটা মোটা চাদর টাঙিয়ে দিয়েছিল যাতে আমি ওদের কীর্তিকলাপ না দেখতে পারি। কিন্তু কানটাকে বন্ধ কী করে রাখব? সেটাই ছিল সেদিন আমার কাছে সবথেকে বড় প্রশ্ন। আমিও 17 বছরের কিশোরী থেকে যুবতী হয়ে ওঠার পথে। সব কিছুই বুঝি, কিন্তু আমার মা মনে হয় আমাকে ছোট্টটি মনে করেছিল সেদিনও। সারা রাত ঘরের ভেতরের একটা মাত্র বিছানায় তোলপাড় হয়েছিল। সাথে স্পষ্ট আওয়াজ আসছিল যৌনতার। দুজনে উন্মত্তের মতো যৌনতায় মত্ত হয়ে উঠেছিল। বিশেষ করে মায়ের উপর আমার ভীষণ ঘৃণাতে সারা শরীর জ্বলতে শুরু করেছিল। একটা মাত্র চাদর, সেটাও কানে আর মুখে গুজে ওদের শব্দগুলো থেকে বাঁচার চেষ্টা করে যাচ্ছিলাম ক্রমাগত। পাশের বিছানায় যেমন ওরা সারা রাত ঘুমায়নি, তেমনি একপাশে জড়সড় হয়ে আমার চোখের থেকে নিদ্রা ছিল সহস্র কোষ দূরে। কাক ভরে উঠে পড়েছিলাম। বাড়ির বাইরে তখন সবেমাত্র পাখিদের কুহু কুহু রব শোনা গেছিল। ঠিক তখনই বিছানা ছেড়ে ঘরের বাইরে যাওয়ার সময় না চাইতেই নজরটা চলে গেছিল ঘরের ভিতরে থাকা বিছানাটার উপরে। আমার 17 বছরের কিশোরী মনে এতটা ঘৃণা বোধ হয় সেই দিনেই উৎপন্ন হয়েছিল। না চাইতেই দেখেছিলাম দুটি সম্পূর্ণ উলঙ্গ নরনারীকে। তার মধ্যে নারীটি যে আমার জন্মদাত্রী মা, সেটাও গ্রহণ করতে পারছিলাম না। দু চোখে হাত রেখে দরজা খুলে বেরিয়ে আসতে আসতে কেবল ভাবছিলাম, চলে যাই এমন মায়ের কাছ থেকে। যেদিকে দু চোখ যাই সেদিকেই চলে যাব। ঠিক তখনই মনে পড়ল আমি যে পূর্ণবয়স্ক কিশোরী, যুবতী হতে আর কয়েক কদম বাকি। চিল শকুনের অভাব হবে না এই পোড়া শহরে। প্রতিটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে ক্ষুধার্ত নেকড়ের দল। তাদের থেকে বেঁচে কোথায় যাব? অনেকক্ষণ বাড়ির বাইরে বসেছিলাম সিঁড়িতে। হঠাৎ মায়ের গলার আওয়াজ,
কী রে, এত বেলা হয়ে গেল, তুই বাইরেই বসে আছিস? তাড়াতাড়ি গোছগাছ করে নে, বেরোতে হবে তো এখান থেকে। বারান্দা থেকে উঠে দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে যে ঝলক দেখতে পেলাম, তাতে মনটা আরও বিষাক্ত হয়ে উঠল। মায়ের মুখে ছিল পরিতৃপ্তির হাসি। এমন প্রাণ ভোলানো হাসি বোধহয় বাবা থাকতে কোনো দিন দেখতে পাইনি। তাহলে কি মা পরপুরুষেই সন্তুষ্ট? যদি মা সন্তুষ্ট থাকতে পারে, আমি কেন মেনে নিতে পারছি না? কিছু না বলেই উঠে গেলাম ঘরের ভিতরে। এসে বিছানায় নজর পড়তেই দেখলাম একটা চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে সেই কদর্য লোকটা। সারা রাত যে লোকটা আমার মায়ের সারা শরীরটাকে খুবলে খুবলে খেয়ে যাচ্ছিল। কিন্তু আমার কাছে এটাই আশ্চর্য ছিল, আমার মা সম্পূর্ণ সমর্পণ করেছিল কদর্য লোকটার কাছে। ঘণ্টা দুয়েকের ভিতরে আমাদের এতদিনের পুরনো ভাড়া বাড়িটা ছেড়ে বেরোতে হলো। অল্প কিছু জিনিসপত্র ছিল, সেইগুলোকে একটা মালবাহী গাড়িতে তুলে দিয়ে আমরা তিনজনে ট্যাক্সি ধরে এগিয়ে চললাম নতুন আর এক পৃথিবীর দিকে। জানি না ভবিষ্যতে কী আছে। মায়ের নতুন বরের ঠিকানা হলো একটি দুতলা আলিশান বাড়ি। বাড়িতে একজন রাঁধুনি আর একজন দারোয়ান। নিচের তলা উপরতলায় মিশিয়ে বেশ কয়েকটি ঘর। নিচের তলায় রান্নাঘরের পাশে ছোট্ট একটি ঘরে আমার জায়গা হয়েছিল। পুরো দোতলাটা জুড়ে তিনখানা ঘরে মায়ের সাথে তার স্বামীর নতুন সংসার ছিল। সেখানে আমার প্রবেশাধিকার থাকলেও আমি যেতাম না উপরতলাতে, কারণ তখনও মন থেকে মেনে নিতে পারছিলাম না। তবে মাঝে মাঝেই মায়ের স্বামী আমাকে নানা রকম উপহার দিয়ে শান্ত করতে চেষ্টা করত, যদিও সেই উপহারগুলো আমি ছুঁয়েও দেখতাম না। তার জন্য মা বিরক্তি প্রকাশ করতে ছাড়ত না। মা বলতো, তুই কি ভাবিস নিজেকে? বিরাট বড়লোক ছিল তোর বাবা, যে আমাদের জন্য অগাধ সম্পত্তি ছেড়ে গেছে, আর তুই সেই সম্পত্তি পাওয়ার বিশ্বাসে অহংকারে তোর পা নিচে পড়ছে না? সেটা যদি ভেবে থাকিস তাহলে ভুল ভেবে থাকবি। একাকী নিজের ঘরের ভেতরে শুয়ে পুরনো দিনগুলোর স্মৃতি চোখের সামনে ভেসে যাচ্ছিল। একটু বুঝতে শেখার পরেই শুনেছিলাম মা মাত্র 15 বছর বয়সে আমার জন্ম দিয়েছিল। বাবার বয়স 21 কি 22 হবে। বাবার মোটর মেকানিক্যাল গ্যারেজ ছিল। দুহাতে কাঁচা টাকা রোজগার করে নিয়ে আসতো বাড়িতে। মামার বাড়ি বলে কিছু আছে বলে আমি কোনোদিন জানতে পারিনি। জন্মের পর থেকেই দেখেছিলাম বাবা আর মাকে। সচ্ছল সংসার ছিল আমাদের। নিজের স্ত্রীকে বাবা যতটা ভালোবাসত, তার থেকে নিজের একমাত্র মেয়েকে বেশি ভালোবাসত। প্রতিদিন তার প্রমাণ পেতাম। কালি ঝুলি মেখে রাতে যখন বাড়ি ফিরত, তখন হাতে কিছু না কিছু উপহার কিংবা খাবার জিনিস থাকত মায়ের জন্য এবং আমার জন্য। বাড়ি ফিরে স্নান করার পরে সারাদিনের ক্লান্তি মিটিয়ে নিত আমাকে আদর করে। খুব ছোট্ট ছিলাম তখন। মায়ের সাথে বাবাকে ঘিরেই ছিল আমার পৃথিবী। একটু একটু করে যখন বুঝতে শিখলাম, তখন যেন বাবাকেই বেশি ভালোবাসতাম। হয়তো মেয়েরা বাবাকেই বেশি ভালোবাসে, আমিও আলাদা ছিলাম কোথায়। মায়ের নতুন বরের বাড়িতে এসে দেখতে দেখতে 1 বছর হয়ে গেছিল। মায়ের নতুন স্বামীর নাম বোধহয় ছিল কুণাল মণ্ডল। আমার জানার ইচ্ছে ছিল না কোনোদিনও, কিন্তু সব থেকে আশ্চর্য হয়েছিলাম বছর ঘোরার আগে মা পুনরায় অন্তঃসত্ত্বা হয়েছিল। আমার কাছে পৃথিবীর নবম আশ্চর্য এটাই মনে হয় সেদিন ছিল, যেদিন খবরটা পেয়েছিলাম। তবে মায়ের বয়স 33 কি 34 বছর হবে তখন। সমাজের কাছে আশ্চর্য নয়, অথচ আমার কাছে আশ্চর্য। হয়তো একজন সন্তান কোনোদিন এমনটা মেনে নিতে পারত না। আমিও পারিনি সেদিন। এ বাড়িতে আসার পরে মায়ের নতুন বরের চোখের দৃষ্টি বদলে গেছিল। একটা মেয়ে হয়ে আমি সেটা বুঝতে পারতাম। আমার ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে উঠত মানুষটার চাহানি দেখে। মানুষটার লুলুপ চোখের দৃষ্টিটা আমার দৃষ্টি থেকে এড়িয়ে যায়নি।
যেহেতু আমি পূর্ণবয়স্ক যুবতী হয়ে উঠেছিলাম ততদিনে। আমার পড়াশোনা বাবা মারা যাওয়ার পর থেকে বন্ধ হয়ে গেছিল। পড়াশোনা করার ইচ্ছে থাকলেও মা করতে দেয়নি, হয়তো অভাবের কারণে। এ বাড়িতে এসে নিচের তলার একটি ঘরে অনেক বই পেয়েছিলাম। জানি না এই বইগুলো কে বা কারা সংগ্রহ করে রেখেছিল। একদিন খুঁজতে খুঁজতে পেয়েছিলাম একটি ছোট্ট লাইব্রেরি, তবে অযত্নে অবহেলায় জরাজীর্ণ অবস্থা ছিল সেই বইগুলির। সেখান থেকে ঝেড়ে পুছে কয়েকটা বই নিয়ে এসেছিলাম একান্তে সময় কাটানোর জন্য। মায়ের নতুন সংসারে একজন রাঁধুনি ছিল, বাইরের কাজের জন্য একজন কাজের লোক ছিল, সেই আবার দারোয়ান। তারাও রাতে কেউ থাকতো না। নিচের তলাটা সম্পূর্ণ অন্ধকার থাকতো। প্রথম প্রথম খুব ভয় হতো। আস্তে আস্তে নিজেকে সামলে নিয়ে চলতে শিখেছি। মায়ের চূড়ান্ত প্রসবের সময় পৌঁছে গেছিল কয়েকদিন আগেই। নার্সিংহোমে ভর্তি করিয়েছিল মায়ের স্বামী। মাকে নার্সিংহোম থেকে ভর্তির পরে আমিও ফিরেছিলাম মায়ের স্বামীর সাথে। সন্ধ্যা হয়ে গেছিল বাড়ি ফিরতে ফিরতে। তার পরের দিন প্রসবের অপারেশন হওয়ার কথা ছিল। ফেরার সময় একটা ট্যাক্সিতে ফিরেছিলাম বাড়ি। মায়ের নতুন স্বামী আমার পাশে বসে নানান কথা বলে যাচ্ছিল। আমি তাকিয়েছিলাম রাস্তার দিকে। ওনার কথাগুলো আমার কানে ঢুকছিলই না। হয়তো আমার কাছে উনি এখনও ত্যায্য ছিল, সেই কারণে ওনার কোনো কথাই আমার কানে ঢুকতো না। আসলে ইচ্ছা করেই এমনটা করতাম। সন্ধ্যার খানিকটা পরে বাড়ি ফিরে আমার ঘরে চলে গেছিলাম। ভিতর থেকে দরজা বন্ধ করে একান্তে বই নিয়ে বসেছিলাম। রাত তখন কত হবে বুঝতে পারছিলাম না। বই পড়তে পড়তে কখন চোখে ঘুম নেমে এসেছিল বুঝতে পারিনি। হঠাৎ দরজার বাইরে ধাক্কার আওয়াজ শুনে গভীর ঘুমটা ভেঙে যায়। তখনই মায়ের নতুন বরের আওয়াজ কানে আসে, টুম্পা, রাতে খাবি তো? দেখ, খাবার আনিয়েছি। তোর খাবারটা তুই ঘরে নিয়ে গিয়ে খেয়ে নিস। একবার দরজা খুলে খাবারটা নিয়ে নে। ইচ্ছা ছিল না খাবার, তবুও দরজাটা খুলে দাঁড়াতেই দেখলাম সামনেই ডাইনিং টেবিলে কয়েক রকম খাবার সাজিয়ে মায়ের বর বসেছিল। আমাকে দেখেই উঠে দাঁড়িয়ে বলে, দেখ, তোর পছন্দের খাবার এনেছি আজকে, চলে আয়, ঠান্ডা হয়ে যাবে। চোখে নিদ্রা জড়ানো অবস্থাতেই ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। নাইটি পরেছিলাম, ভেতরের অন্তর্বাস ছিল না। এমন ভুলো মন ছিল, বুকের উপর ওড়নাটাও দিতে ভুলে গেছিলাম। ঘুমে জড়ানো চোখে ডাইনিং টেবিলের অপর দিকে এসে বসলাম। খাবারের থালায় দেখলাম নানা রকমের আমিষ পদ রাখা আছে সাজানো অবস্থায়। ওখান থেকে দু একটা টুকরো তুলে নিজের থালাটা টেনে নিলাম। মুখে দিয়ে মায়ের বরের দিকে তাকাতেই চমকে উঠলাম। তার হায়নার মতো কুটিল দৃষ্টি আমার বস্ত্রের আবরণ ভেদ করে ভিতর পর্যন্ত পৌঁছে যাবার চেষ্টা চলছে। নিজেকে অসহায় বোধ করলাম। খাবারের থালাটা নিয়ে দৌড়ে নিজের ঘরের দিকে যেতে গিয়ে থমকে দাঁড়ালাম। তার আগেই কখন ওই কুটিল মানুষটি আমার ঘরের দরজার সামনে পথ আগলে দাঁড়িয়ে গেছে। কত তাড়াতাড়ি এসে পৌঁছেছিল আমার দরজার সামনে বুঝতেই পারিনি। আমার থালাটা হাত থেকে কেড়ে নিয়ে বলে, এখানে বসে খেতে তোমার অসুবিধাটা কি হচ্ছে? খানিকটা সাহস পেয়ে গেছিলাম ততক্ষণ। নিজেকে সামলে নিয়ে তীক্ষ্ণ স্বরে বলে উঠলাম, আমার ওখানেই ইচ্ছা করছে না খেতে, আমি আমার ঘরে বসে খাবো। ততক্ষণে আমার একটা হাত ধরে টেবিলের কাছে এনে এক প্রকার জোর করে বসিয়ে দিয়ে বলে, তোমাকে এখানেই খেতে হবে, আমার সামনে বসে। মানুষটার সাহস দেখে চমকে উঠেছিলাম। তার দৃষ্টিটা তখনও আমার বুকের উপরে। মনের ভিতরে ক্রমশ ভীতি সঞ্চার হয়ে উঠেছিল। ঠিক তখনই মায়ের স্বামী বলে ওঠে, শোনো টুম্পা, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, এটা তোমার সিদ্ধান্ত। যে কোনো মায়ের সন্তান একটু বড় হয়ে যাওয়ার পরে কোনো দিনও চাইবে না তার মা দ্বিতীয় কোনো পুরুষকে তার জীবনের অঙ্গ হয়ে থেকে যাক। এই ভাবনা সন্তানদের থাকবেই। তাই তুমি যেটা বুঝেছ সেটা তোমার ভাবার সম্পূর্ণ অধিকার। আসলে
তুমি আমাকে পছন্দ করো না, এটার কারণ এটাই। তাই আমি যদি তোমার দিকে সহানুভূতির নজরে কিংবা মায়ার বন্ধনের নজরে তোমার দিকে তাকাতে, তুমি সেটাকে নোংরাভাবে তাকানো ভাবছো। তুমি ভাবতেই পারছো না আমি ভালো মানুষ হতে পারি না। এটাই আসল কথা। তুমি যেটা ভাবছো সেটা তোমার অধিকারও। সেখানে কেউ তোমাকে শাসন করতে আসবে না, কিংবা তুমি যে ভুল সেটাও কেউ বলতে আসবে না। টুম্পার সামনে বসে বলে যাচ্ছিল মানুষটা। এতক্ষণে খানিকটা শ্বাস নিয়ে পুনরায় বলতে শুরু করলো, টুম্পা, তুমি নিজেরটাই ভেবে এসেছো, তাই আমি তোমার নজরে খারাপ মানুষ। এটাই হয়। তুমি যদি একটা সমাজ কিংবা একজন অসহায় স্বামীহারা মহিলার দিকে তাকিয়ে ভাবতে, তখন অন্য কিছু ভাবতে। তুমি কোনোদিনও ভেবে দেখেছো তোমার মা কিভাবে তোমাকে মানুষ করছে? তোমরা ভালো ছিলে ততদিন, তোমার বাবা ছিল যতদিন। কিন্তু একজন মধ্যবয়সী রমণীর পক্ষে বাইরে বেরিয়ে রোজগার করাটা অতটা সহজ নয়। তার উপরে সে যদি অল্প শিক্ষিত হয়, তাহলে তার সামনে নানা রকম সমস্যা দেখা দেয়। মধ্যবিত্ত মহিলারা কোনোদিনও পরের বাড়িতে কাজ করার মানসিকতা দেখাতে পারে না। তার উপরে তোমার বয়স বাড়ছে, তোমার মায়ের তোমার জন্য কতটা মানসিক চাপ, এই দিকটা কি তুমি ভেবে দেখেছো কোনোদিনও? দেখো, তোমার দায়িত্ব কিন্তু তোমার মায়ের ওপরেই বেশি। তোমার মা সেই দায়িত্ব ফেলে দিতে পারে না, তাই সে যা করেছে ভেবেচিন্তেই করেছে। একটা মানুষকে বাঁচার জন্য আর একজনের আশ্রয় প্রয়োজন পড়ে যখন, তখনই সে যেটা সামনে পায় সেটাকেই আঁকড়ে ধরতে চেষ্টা করে। জলে ডুবে যাওয়া মানুষ বাঁচার জন্য যার সাহায্য পাবে তাকেই আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে। ঠিক তেমনি তোমার মায়ের অবস্থা হয়েছিল। তুমি মন থেকে মেনে নিতে পারোনি, এটা তোমার সিদ্ধান্ত ছিল। কিন্তু মায়ের দিকটা কি একবার ভেবে দেখেছিলে? যদি ভেবে থাকতে তাহলে সারা দিন ঘরে বসে থাকতে না, মায়ের পাশে দাঁড়ানোর একবার হলেও চেষ্টা করতে। আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না, আসল কর্তব্যই বোঝাতে চেষ্টা করছি। ভাবুক হয়ে মানুষটা বলে চলে তার মনের কথাগুলো। টুম্পা যতই শোনে ততই বুঝতে পারে তার মায়ের সমস্যাগুলো। আসলে এতদিন নিজেকে নিয়েই ভেবে এসেছে সে, মায়ের দিকটা একবারও ভেবে দেখার তার সময় হয়নি, কিংবা ভাবার চেষ্টাও করেনি। একাকী একজন অল্প শিক্ষিত নারী তার পূর্ণবয়স্ক মেয়ে সন্তানকে নিয়ে এই সমাজের সাথে কি করে লড়াই চালিয়ে যেতে পারে? সব নারী মনের দিক দিয়ে এতটা শক্ত হতে পারে কি? সেও তো একজন নারী, তারও একদিন একজন সাথীর প্রয়োজন হবে। নিজের পায়ে সবাই কি দাঁড়াতে পারে? সে যে তার মায়ের চরিত্র নিয়ে এতদিন ঘৃণা করে এসেছে, সেটা কি তার উচিত ছিল? এমন নানা রকম জটিল চিন্তা করতে করতে মাথা ঘোরাতে শুরু করেছিল। ওদিকে টুম্পার মায়ের স্বামী বলে চলেছিল, একদিন আমারও একটা সুন্দর মিষ্টি সংসার ছিল, ভালোবেসেই বিয়ে করে বাড়িতে বউকে নিয়ে এসেছিলাম। দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ছিল খুব সুন্দর। সারাদিন কাজের জন্য বাইরে সময় দিতে হলেও বউয়ের সাথে সময় কাটানোটাও ছিল প্রতিদিনের একটা রুটিনে বাঁধা। আমাদের দুজনেরই ইচ্ছা ছিল কয়েক বছর একসাথে যৌবনের অফুরন্ত আনন্দ নিয়ে তবেই সন্তানের ইচ্ছা পূর্ণ করার। সেই মতো জীবন চলছিল। সময় পেলেই সুন্দরী বউকে নিয়ে বেরিয়ে পড়তাম, কখনো সমুদ্রের পাশে, কখনো বা পাহাড়ের পাদদেশে, কিংবা পাহাড়ি পর্যটন স্থানগুলিতে। এভাবেই দেখতে দেখতে কেটে গেছিল প্রায় 5 বছর। তারপরে একদিন দুজনের সহমতিতে সংসারে নতুন সদস্যের আগমনের প্রয়োজন অনুভব হয়। সেই মতোই আমরা ভেবে চিন্তে পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছিলাম। আমার সুন্দরী স্ত্রী গর্ভবতী হয়েছিল। বছর ঘোরার পরেই আমাদের পরিবারে একটি সুন্দরী কন্যা জন্মগ্রহণ। দুজনেই খুশি ছিলাম খুব সুন্দরী কন্যাটিকে সাথে পেয়ে।
কিন্তু সেই খুশি, সেই আনন্দ বোধ হয় ভগবানের ইচ্ছা ছিল না। কথাগুলো বলতে বলতে মানুষটার দু চোখ বেয়ে অশ্রু বয়ে যায়। অতিরিক্ত ভাবুক হয়ে রুদ্র কণ্ঠে কথা বলা বন্ধ হয়ে যায়। ঠিক তখনই টুম্পা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছিল এমন? নিজের দু চোখের অশ্রু মুছে বলতে শুরু করে, মায়ের সাথে ছোট্ট শিশু কন্যাটিরও জন্ডিস হয়ে যায়। প্রথমটা আমরা দুজনেই কেউ বুঝতে পারিনি। হাসপাতালে নিয়ে যাবার পরে প্রথমে শিশুকন্যাটিকে বাঁচাতে পারিনি। জন্ডিসের মাত্রা অতিরিক্ত বেড়ে গেছিল। ঠিক তখনই আমার স্ত্রীও জন্ডিসের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার ফল এবং সাথে নিজের একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়ে। দিন দিন ক্রমশ শরীর খারাপ হয়ে পড়তে থাকে। খাওয়া দাওয়া এক প্রকার ছেড়েই দিয়েছিল। হঠাৎ একদিন খবর পেলাম হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমার প্রিয়তমা সুন্দরী স্ত্রী। দুজনকে একসাথে হারিয়ে আমি দিশেহারা হয়ে উঠছিলাম। অনেক বছর নিজেকে সামলে রাখতে পারিনি। মানুষ ভাবে যা, সেটা হয় না, এটাই হয়তো নিয়তি। মনে মনে ভেবেছিলাম ওদের সাথে আমি চলে গেলেও হয়তো আমার জীবনটা বেঁচে যেত, কিন্তু বিধাতার লিখন যে আমাকে নেওয়ার ছিল না, তাই কোনো রকমে বেঁচেছিলাম দীর্ঘ 10টা বছর। খানিকটা নিঃশ্বাস নেওয়ার পরেই বলতে শুরু করে, তারপরেই একদিন তোমার মায়ের সাথে দেখা হয়। দুপুরবেলা একটা পার্কের পাশে বসে কাঁদছিলেন। কেন যেন মনে হলো উনি বোধহয় খুব অসুবিধায় আছেন। দুপুরে আশেপাশে কেউ না থাকার কারণে সামনে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, এই দুপুরবেলা আপনি পার্কে বসে কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? তোমার মায়ের উত্তর ছিল, আমার অসুবিধাগুলো আপনাকে জানালে আপনি কি উদ্ধার করবেন আমাকে? পারবেন না, আপনি আপনার কাজে যান। এক প্রকার তাড়িয়ে দিয়েছিল। আমি ওখান থেকে যাইনি। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করেছিলাম, আপনার আপত্তি না থাকলে আমাকে জানাতে পারেন। আপনাকে দেখে মনে হচ্ছে কোনো সম্ভ্রান্ত ঘরের মহিলা। প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ থাকবেই, এমন কোনো মানব নেই যার জীবনে কোনো দুঃখই নেই। নিজের দুঃখ কষ্টগুলো কাউকে জানিয়ে দিলে মনটা দেখবেন অনেকটা হালকা হয়ে গেছে। তোমার মা কেন জানি না আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন। তারপরই বললেন, সকাল থেকে 3টে বাড়িতে কাজ করি। পরের বাড়িতে কাজ করার আমার কোনোদিনও অভ্যাস ছিল না। পরিস্থিতি আমাকে পরের বাড়িতে কাজ করার জন্য বাধ্য করেছে, কিন্তু পারছি না আর। এই সামান্য রোজগারে দুটি প্রাণ চালানোর মতো ক্ষমতা আমার নেই। তার উপরে মেয়েটি বড় হয়ে উঠছে দিন দিন। এই চিন্তাতে আমার রাতে ঘুম হয় না। বাড়ি ভাড়াও দিতে পারি না আর, তার জন্য বাড়িওয়ালা মুখ খারাপ করে। অনেক কিছু সমস্যা, কত কি বলবো আপনাকে। এই বয়সে কেউ আমার পাশে এসে দাঁড়াবে না, এটুকু আমি ভালো করেই জানি। তোমার মায়ের কথা শুনে খানিকক্ষণ বসেছিলাম। তারপরেই বললাম, দেখুন, আপনার যদি আপত্তি না থাকে আমার সাথে বন্ধুত্ব করতে পারেন। আমার পরিবারেও কেউ নেই। দীর্ঘ 10টা বছর আমি একা ঘুরে বেড়াচ্ছি ভবঘুরের মতন। কাজ আছে মোটামুটি, রোজগার ভালো করি, ঘরবাড়ি সম্পত্তি আছে। মনের মতো কাউকে পাইনি। যাকে জীবনে পেয়েছিলাম সে আমার সাথে বেশি দিন থাকেনি। দুঃখের সাগরে ভাসিয়ে সেও নিজের পথেই হেঁটে গেছিল একদিন। অনেক কিছুই বলেছিলাম, এখন আর মনে নেই। তবে সেদিন থেকেই তোমার মায়ের সাথে দুপুরবেলা ওই পার্কে দেখা হতো। কয়েকদিনের ভিতরেই দুজন দুজনকে বুঝতে শিখলাম। মাঝে মাঝে সান্ত্বনা দিয়ে বলতাম, তুমি ইচ্ছা করলে আমার পরিবারে আসতে পারো, তবে তোমাকে জীবনসঙ্গী করেই আনব। তোমার মেয়েকেও আমি আমার মেয়ে বলে স্বীকৃতি দেব। আমার হারানো জীবনটা তুমি সাজিয়ে দেবে তোমার মতো করে, আমিও ফিরে পাবো আর একটা সংসার। আসলে কি বলো তো, মানুষ একা বাঁচতে পারে না। আমরা তো কেউ সাধু সন্ত নই যে একা একা জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো। তুমি ভেবে দেখো, আমি তোমাদের সব দায়িত্ব নিজের উপরে তুলে নেব, তার বদলে তুমি আমার সব দায়িত্ব নিজের করে নেবে।
এমনভাবেই 2 মাস আমাদের দেখা সাক্ষাৎ চলেছিল। তারপরই একদিন তোমার মা বলেছিল, আমি রাজি আছি তোমার প্রস্তাবে, তবে মনের ভিতরে একটা সাংঘাতিক ভয়, আর সেটা হলো আমার মেয়েকে নিয়ে। খুব অভিমানী আমার মেয়ে, তার বাবাকে খুব ভালোবাসতো। অন্য কোনো পুরুষকে আমার জীবনে কতটা গ্রহণ করতে পারে, এটাই আমার কাছে সমস্যার বিষয়। উত্তরে আমি বলেছিলাম, সময়ের সাথে সব বদলে যাবে। হয়তো প্রথম প্রথম তোমার মেয়ে আমায় স্বীকৃতি দেবে না, কিন্তু একদিন ঠিক যখন বুঝতে পারবে আমি তোমাদের আপনজন হয়েই এসেছি তোমাদের পাশে, সেদিন হয়তো তার মনের ভিতরে সব গ্লানি ধুয়ে যাবে অশ্রু জলে। এমনটাই হয়। সেদিন তোমার মা কোনো কাজের বাড়িতে যায়নি, কয়েকটা বাড়ি থেকে মাইনে তুলে নিয়ে এসেছিল। আগের দিন সকালেই আমরা চলে গেছিলাম পাশের মন্দিরে, সেখানেই মালা বদল করে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। তোমার মাকে আমার জীবনে সসম্মানে প্রবেশ অধিকার দিয়েছিলাম। এখন তুমি বলো, আমরা কোথায় ভুল ছিলাম? তোমার অভিমানগুলো আমি বুঝি, তোমাকে নিয়ে তোমার মায়ের চিন্তা কম ছিল না। সেখান থেকে বেরিয়ে আসা এতটা সহজ ছিল না আমাদের পক্ষে। আজ সময় এমন এসেছে যেখানে এই কথাগুলো না বললে হতো না। তোমার দৃষ্টিতে আমি ছিলাম কুটিল, অমানুষ, হয়তো আরও অনেক কিছু, কিন্তু এইটুকু ভরসা দিতে পারি, তোমার জীবনে তোমার নিজের বাবা হয়ে না আসতে পারলেও একজন শুভাকাঙ্ক্ষী হয়ে আমি তোমাদের পাশে থাকব সারাটা জীবন। তোমার মা আজ আমার জীবন সাথী। তোমার মায়ের সহমতিতে আমাদের সংসারে আরেকটি নতুন প্রাণের আবির্ভাব হতে চলেছে। এটাকে তুমি যতটা সহজভাবে নেবে ততই সবার পক্ষে মঙ্গল। এমনভাবে নিজের মধ্যে গুটিয়ে থেকে অশান্তি বাড়ানোর থেকে সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, যেটাই হবে সবথেকে বুদ্ধিমানের কাজ। অনেকক্ষণ থেকে কথাগুলো শুনে যাচ্ছিল টুম্পা। যতই শুনছিল ততই আশ্চর্য হচ্ছিল। মনের মধ্যে বারবার প্রশ্ন উঠছিল, তাহলে কি সে ভুল ছিল? সামনের মানুষটা তার দিকে তাকালেই মনে হতো তাকে গিলতে আসছে। তার দৃষ্টি পড়তে কি তার ভুল হয়েছিল? হতে পারে। যে মানুষটাকে পছন্দ হয় না তার কোনো কিছুই পছন্দ হয় না। তার তাকানো, তার ভাবভঙ্গি, তার চলাফেরা সব কিছুই হয়তো তার অপছন্দের তালিকায় ছিল। সেই জন্য ভুল বুঝে আসছিল এতদিন। মানুষটা এতটা খারাপ নয়, সেটা বারবার বোঝাতে চেষ্টা করেছিল তার মা, কিন্তু সেই মানুষটাকে সে পছন্দের তালিকায় আনতে পারেনি। তাকে নিজের বাবার স্থানে বসানোর চিন্তাটুকু করতে পারেনি এতদিন। তাহলে কিছু ভুল ছিল? মানুষটা তার জন্য কত রকমের খাবার সাজিয়ে সামনে বসে খাওয়ানোর অভিপ্রায় কত আশাই না করেছিল। তার উপর এমন ব্যবহারটা করা তার হয়তো উচিত হয়নি। নানান রকমের কথাগুলো ভাবছিল আর মুখে তুলছিল একটু একটু করে নিয়ে আসা খাবারগুলো। অনেকক্ষণ পরিবেশ ছিল নিস্তব্ধ। টেবিলের দুপাশে বসে দুজনে নিস্তব্ধে খেয়ে যাচ্ছিল খাবারগুলো। হঠাৎ মানুষটা বলে ওঠে, মা, টুম্পা, তোমার এই ছোট্ট বয়সে তোমার চিন্তাগুলো সঠিক ছিল। সেখানে আমি বাধা হয়ে দাঁড়াবো না কোনো দিন। তবে আমাকে একটু একটু করে বুঝতে শেখো। দেখবে আমি তোমাদেরই আপনজন হয়ে উঠেছি একদিন। এমনটা খুব কম পাওয়া যায়। মানুষ স্বার্থ নিয়ে বেঁচে থাকে। আমিও স্বার্থ নিয়ে বাঁচতে পারতাম। আমার কাছে অর্থ ছিল, সম্পত্তি ছিল, প্রতিদিন একটি করে শয্যা সঙ্গিনী পেতে অসুবিধা হতো না। কিন্তু আমি চাইছিলাম একটা সংসার যেখানে সব কিছুই পাওয়া যায়। মানুষের মনে পরিতৃপ্তি তখনই আসে যখন একটি সংসারের মাঝে নিজের সমস্ত দায়বদ্ধতা স্বীকার করে নিয়ে চলতে শুরু করে। তাই নিজেকে দূরে সরিয়ে না রেখে সময়ের সাথে হেঁটে যাওয়াই বুদ্ধিমানের কাজ। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তোমার বাবার স্থানে যেদিন আমাকে বসাতে পারবে সেদিন দেখবে আমি সব থেকে খুশি হব। এখন ভালো করে খেয়ে নাও, কাল সকালেই আমাদের যেতে হবে নার্সিংহোমে। তোমার মায়ের অপারেশন আছে। আমাদের সংসারে একটি নতুন প্রজন্মের আবির্ভাব হতে চলেছে। হয়তো সেই নতুন প্রজন্ম তোমার ভাই কিংবা বোন হতে পারে। পেট ভরে খেয়ে খুব ভালো করে ঘুমাও। সকালে উঠে তৈরি হয়ে দুজনেই বেরোবো।
কিছুক্ষণ পরে টুম্পা নিজের ঘরে এসে বিছানায় শুয়ে ভাবতে শুরু করে। নিজের মনকে বোঝানোর চেষ্টা করে চলে দীর্ঘক্ষণ। তার মনে কেবল একটাই চিন্তা ছিল, তাহলে কি তার ভাবনা চিন্তাগুলো ভুল ছিল? সে কি সঠিকভাবে কারুর দৃষ্টির ভাষা বুঝতে অক্ষম হয়ে এমন অবস্থার সামনে হয়েছিল? মনের প্রশ্নগুলো টুম্পার মনে তোলপাড় করে গেছিল অনেকক্ষণ ধরে। তার মায়ের স্বামী মানুষটা তার দিকে কুদৃষ্টিতে তাকায়নি? সে তাহলে ভুল ভেবেই এতদিন মানুষটার প্রতি অন্যায় আচরণ করে গেছিল? এইসব চিন্তা করতে করতে কখন যে ভোর হয়ে গেছিল বুঝতেই পারেনি। হঠাৎ দরজার বাইরে তার মায়ের স্বামীর আওয়াজ, টুম্পা, মা, এবার উঠে পড়, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বেরোতে হবে যে। শুয়ে শুয়েই টুম্পা আওয়াজ দেয়, হ্যাঁ এই তো উঠছি। দুজনে যখন বাড়ি ছেড়ে বেরোয় তখন সূর্য মাথার উপরে। একটা ট্যাক্সি ধরে এসে নার্সিংহোমে পৌঁছে জানতে পারে তার মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। দুজনেই দৌড়ে দৌড়ে গিয়ে সেখানে উপস্থিত হয়। একজন নার্স এসে টুম্পার মায়ের স্বামীর সই নিয়ে যায় এবং বলে যায়, আপনারা এখানেই অপেক্ষা করবেন, যতক্ষণ না অপারেশন থিয়েটার থেকে কেউ বেরোচ্ছে ততক্ষণ। প্রায় 1 ঘন্টা পরে লেবার রুম থেকে নার্স ট্রেতে করে একটি নবজাত শিশুকে নিয়ে এসে হাসতে হাসতে বলে, অভিনন্দন, আপনাদের বাড়িতে কুলুপদীপের আগমন হয়েছে, মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।